তারেক রহমানের বাধার ব্যাপারটা ভারত আমেরিকাকে অনর্থক দোষারোপ করো না ভাই। ভারত আমেরিকার এখানে কোনো হাত নাই, কোনো আগ্রহ নাই, কোনো রকম স্বার্থ নাই তারেক রহমান দেশে আসলো কি আসলো না। এটা তারেক রহমানের চরম ব্যর্থতা সিদ্ধান্ত নেওয়ার। তিনি সিদ্ধান্ত নিতে পারলেন না, এটা তারেক রহমানের রাজনৈতিক ব্যক্তিগত ব্যর্থতা। তারেক রহমান আসুক বা না আসুক, যে মায়ের মৃত্যু সজ্জায় আসতে পারে না সে ইলেকশনে কেমনে আসবে? যে তার মায়ের মৃত্যু সজ্জায় মায়ের কাছে আসতে পারে নাই, এরকম কাপুরুষ লোক কি করে আসবে? সে তো জাতীয় নেতৃত্ব দেওয়ার সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তার তো এখন দলেরও সভাপতিত্ব চেয়ারপারসনকে ছেড়ে দেওয়া উচিত। তারেক রহমান সাহেব, সরি আঙ্কেল, ইউ লস্ট দ্য ব্যাটল। আপনি হেরে গেলেন তারেক রহমান সাহেব, আপনি প্রচন্ড ভাবে হেরে গেলেন। পিতার হাতে গড়া দলটাকে আপনি অভিভাবকহীন করে দিলেন। আপনি জানি রিমোট কন্ট্রোল থেকে আপনি এই দলটাকে চালাতে পারবেন। ওনার মা অসুস্থ, মা বাঁচবে না কিনা মরবে এটা ওনার চিন্তা নাই। এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই। আর আজকে যে 66টা আসনে, কতগুলো আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয় নাই, সেইগুলা মনোনয়ন চূড়ান্ত করেছে। তাহলে এইগুলা কি তারেক রহমানের সঙ্গে আলোচনা করা ছাড়া হয়েছে? যে লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে, এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে। খালেদা জিয়ার যাই কিছু হোক না কেন, আমরা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ, নির্বাচন আপনাকে করতে হবে, এই কথা বুঝতে চাচ্ছেন? আজকে নমিনেশনটা প্রকাশ করে আপনাদের লজ্জা থাকা উচিত। দলের প্রধান যিনি নাই আর আপনি বলতেছেন উনি না থাকলে নির্বাচন কেমন হবে? ওরা তো নির্বাচন করতে আছে, দল তো নমিনেশন দিয়ে দিছে। দলের প্রধান কি বাংলাদেশে আছে? সে তো আসে নাই, সে বলছে বাংলাদেশে আসবো না, আমি আসতে পারবো না, আমি অন্য দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে আর কি আছে বলার এখানে? এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে এই দলের জন্য? এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে? 36টি মানুষকে খুশি করতে গিয়ে আজকে আপনি সারা বাংলাদেশের মানুষকে আহত করলেন, ভোটারদেরকে আহত করলেন। ভোটারদের কাছে আপনাদের নগ্ন চেহারা ফুটে উঠলো যে আপনাদের কাছে ক্ষমতায় যাওয়াটাই মূল লক্ষ্য। এই খালেদা জিয়া, তারেক রহমান এগুলা কিছু না। আপনারা বিএনপি যারা এখন আছেন তারা আপনার ক্ষমতায় যাওয়ার জন্য এত উদ্গ্রীব যে কে মরলো কে বাঁচলো এটা নিয়ে আপনাদের কনসিডারেশন নাই। এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরা হলো। তো এই নগ্ন মানুষদেরকে, এই লোভী মানুষদেরকে, এই ক্ষমতার লোভী মানুষদেরকে, এই দুর্নীতিবাজ মানুষদেরকে বলেন জনগণ ভোট দিবে? আমরা দিনকে দিন কোন দিক যাচ্ছি, মানুষের মধ্যে অনেক অনেক সংখ্যা, কি হচ্ছে না হচ্ছে। শুধুমাত্র যারা প্ল্যানলি আগাচ্ছে, আমি জানি না গভর্নমেন্টের কারা বা গভর্নমেন্টের বাইরে কারা, তারা বোধহয় একটু স্বস্তি পায়। আর নাহলে দেখেন, এই নাহিদ ইসলাম গতকালকে বলছে এনসিপি এই সরকার তাদের অনেক কথা শুনে, সেই বলছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি, রাজনৈতিক দলের প্রস্তুতি, সেগুলো বিবেচনা করে তফসিল দেন। এবং এই যে তফসিল আসতে আর 2-4-5 দিন বাকি, কিন্তু মানুষ মনে হচ্ছে যারা প্রিপেয়ার্ড না ইলেকশনের জন্য, কারোরই কোনো প্রস্তুতি নেই। আর বিএনপি এখন যে সিচুয়েশনে পড়েছে, তার নেতৃত্ব নিয়ে অবশ্যই সংকট আছে। যে সশরীরে উপস্থিত থাকা আর বিদেশ থাকা, দুইটার মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্য আছে। দেশের ভিতরে এত চ্যালেঞ্জ, কোন দিক যাচ্ছে? সরকারের চমৎকার বৈধতা, তারেক রহমান ভারত আমেরিকার বাধা পার হবেন কবে? ইউক্লিডসের রিপোর্ট, ইউক্লিডসের সেই ফাঁস করা বিউটেনিসের সেই রিপোর্ট এখনো ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই বাধা কি তারেক রহমান পার হতে পারেননি এখনো? আর নাহলে তো আর কোনো কিছু মানুষের বোঝে ধরে না যে কে এই দেশের ভেতরে এত ক্ষমতাসীন মানুষ, কি কেউ কোনো অংশ আছে যে তাকে আটকে রাখতে পারে? অবশ্যই এটা মানুষের জানার আগ্রহ থাকবে। আগ্রহ থাকার মধ্যে তো কোনো অন্যায় নাই, কারণ উনি শুধু তো তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের ছেলে না, ওনার আলাদা আরেকটা এখন স্বতন্ত্র অবস্থান আছে। মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার বিশ্লেষণ আশা করছি। ধন্যবাদ পুনিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমার দর্শক শ্রোতাদেরকে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এখন দোয়াটা আর গোলাপের জন্য করবেন না আত্মার মাগফিরাত কামনা করবেন, এটা আমি এখন স্পষ্ট করে বলতে পারছি না।
একটা দারুণ কাজ হয়েছে। সুপ্রিম কোর্ট অত্যন্ত অনুগত থেকে এই সরকারকে বৈধতা দিয়েছে। নেসিটি অফ ডকট্রিন ছিল 2024 সনের 5 আগস্ট। তৎকালীন সময়ে তৎকালীন বিচারপতিরা মুজিবুদ্দিন নামে যে একটা নির্দেশ প্রদান করা হয়েছিল সেটাকে আজকে বৈধ দেওয়া হলো। এতে নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই এবং আগামী সরকার এসে কি করবে তার সঙ্গে সম্পর্ক নাই। এই সরকার সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে। এখন বিভিন্ন পটভূমিকা তৈরি হয়েছে, যে পটভূমিকায় অনেকে বলছে দেশে এখন স্বাভাবিক অবস্থা নাই। দেশে তো স্বাভাবিক অবস্থা আরো 1 বছর 1.5 বছর আগেও ছিল না। তখনও তো একই কথা বলা হয়েছে যে 18 মাসের মাথার মধ্যে এটা একটা নির্বাচনের সিদ্ধান্ত আসতে হবে এবং আল্লাহর রহমতে সেই সিদ্ধান্তটা আসছে। এখন এই সরকারের পক্ষে পুরা নভেম্বর মাসটা এবং ডিসেম্বর মাসটা তাদের ফেভারে যাচ্ছে, তাদের অনুকূলে যাচ্ছে এবং সরকার চমৎকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন যাতে সরকারকে কেউ কোনোভাবেই বলতে না পারে যে দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার এতটুকু ত্রুটি করেছে। আমি ধন্যবাদ জানাই। সরকারের ভিতরে কি আছে তা আমি জানি না, অন্তরে কি আছে আমি জানি না, কিন্তু সরকার যে বিষয়গুলো করেছে প্রাথমিকভাবে আমি খুব জানিয়েছিলাম, প্রাথমিকভাবে বলেছিলাম যে আপনি এগুলো কেন করতেছেন না, কেন চিকিৎসার ব্যবস্থা করছেন না, কেন আপনি হাসপাতালে যাচ্ছেন না, কেন আপনি দেখছেন না। এগুলা কিন্তু তোমার মাধ্যমে এবং অন্যান্য টেলিভিশনের বা ইউটিউবের মাধ্যমে আমি প্রচন্ডভাবে খুব জানিয়েছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া, ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রতিটি কথার উপরে কর্ণপাত করেছেন, ওনার কগনিজেন্সি নিয়েছেন এবং সবচেয়ে সৌভাগ্যবান আমরা যে উনি প্রতিটি বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। তিনি হাসপাতালে খোঁজ খবর নিয়েছেন, নিজে হাসপাতালে গিয়েছেন, তিনি 3 বাহিনী প্রধানকে পাঠিয়েছেন, চিকিৎসার সকল ব্যবস্থা করার ব্যবস্থা করেছেন। তিনি লন্ডন থেকে বিশেষজ্ঞ আসার ব্যবস্থা সেটাও উনি করে দিয়েছেন, কোনো বাধা দেন নাই। চীন থেকে একদম স্পেশাল একটা টিমও উনি শেষ পর্যন্ত গত রাত্রে এনে দিয়েছেন, তারাও বাংলাদেশে চলে আসছে। এখন ছিল যে সবার দাবি যে বাংলাদেশে এখন তারা সবাই বলছে হয়তো যে এই দেশে চিকিৎসা করা সম্ভব নয়, সেটার জন্য প্রধান উপদেষ্টা মহোদয় প্রস্তুতি নিয়ে নিয়েছেন। কাতারের থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন। আপনি জানেন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স মানে ইট ইজ হসপিটাল, ইট ইজ নট অ্যাম্বুলেন্স, এটা একটা হসপিটাল। এটার মধ্যে যে কোনো ধরনের রুগীকে অন্তত 24 থেকে 48 ঘন্টা ওখানে রাখা যায়। সাধারণত কোনো ফ্লাইট 24 ঘন্টা হয় না, সাধারণত হাইয়েস্ট ফ্লাইট 11 বা 14 ঘন্টা ছিল আগে, এখন এটা কমে আসছে বোয়িং এর গতির কারণে। ফলে 10 থেকে 12 ঘন্টার বেশি ফ্লাইটের দরকার পড়বে না, যদি না কোনো কারণে ইমার্জেন্সি কারণে কোথাও সমস্যা হয় বা হিথ্রো এয়ারপোর্টে নামতে কোনো সমস্যা হয়। না হলে এই প্লেন একদম এবার কেয়ার হাসপাতালে যেরকম আছে ঠিক এরকম ভাবেই ওনাকে নিয়ে যাওয়া হবে এবং ওনার বেডটা সহই হয়তো হেলিকপ্টারে করে, যেটা আপনার মহড়া দেখছেন হেলিকপ্টারে, আজকে বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছি, বিভিন্ন ইন্টারনেট মিডিয়া দেখতেছি মহড়া করা হচ্ছে, সেখানে সেই মহড়াটি করা হচ্ছে যে পুরা ওনার বিছানাটা অক্সিজেন সহ, ভেন্টিলেটর সহ, যাবতীয় সরঞ্জাম সহ সেটা ওখানে নিয়ে যাওয়া যায় কিনা এবং নিয়ে যাওয়ার পরে ওনাকে সেটা হবে। কিন্তু একটা বড় রিস্ক থেকে যাবে, ওনাকে হেলিকপ্টার থেকে স্থানান্তর করবেন কিভাবে। এখানে যে সিজার লিফট গুলো আছে, সেই সিজার লিফট গুলা দিয়ে ওনাকে শিফট করাইতে হবে, তাহলে সেটা তো কার্গোতে নিতে হবে। সিজার লিফট তো কার্গো প্লেনের জন্য বা কার্গো সেকশনের জন্য, যেখান থেকে সিজার লিফট দিয়ে মালামাল ঢুকানো হয়, কিন্তু প্যাসেঞ্জার কেবিনে ওনাকে কেমনে ঢুকাবেন আমি জানি না, সে ব্যবস্থা আছে কিনা। তো আমি যতটুকু বোয়িং প্লেন বা সম্বন্ধে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আছে আমি সেটা বুঝি যে প্যাসেঞ্জার গ্রাউন্ড, প্যাসেঞ্জার যে কেবিনটা বা যেখানে অ্যাম্বুলেন্সটা হিসাবে গণ্য করা হচ্ছে, ওখানে যাওয়ার জন্য শুধু একটি গেটওয়ে আছে। আপনারা দেখেন যে গেটওয়ের মধ্যে একটা ওয়াকওয়ে লাগায় দেওয়া হয়,
সে ওয়াকওয়ে দিয়ে উনি গেটের ভিতরে ঢুকে যান। সেটা দিয়ে তো একটা ফুল স্ট্রেচার উইথ অল দিস ফ্যাসিলিটিস, সেটা কারণ ওনাকে তো কোনো অবস্থাতে ডিটাচ করা যাবে না, কোনো অবস্থাতে অক্সিজেন বন্ধ করা যাবে না, কোনো অবস্থায় ভেন্টিলেটর বন্ধ করা যাবে না, কোনো অবস্থাতে কোনো কিছু ডিসকানেক্ট করা যাবে না, লিভার ফাংশনের ব্যবস্থা ডিসকানেক্ট করা যাবে না, কিডনির ডায়ালিসিস বন্ধ করা যাবে না। তাহলে উনাকে ওই কোন কিভাবে সিজার লিফট যেটাকে বলা হয়, যেটা দিয়ে কার্গোতে মাল উঠানো নামা হয়, তাহলে ওনাকে সেভাবে কিভাবে নেবেন? আমি জানি না ওই এয়ারক্রাফটের পিছনে কোনো কার্গো ডাইরেক্ট কোনো কার্গো শিপের এয়ারের মতো বিমানের মতো কোনো কার্গো পিছনে ঢুকানোর ব্যবস্থা আছে কিনা আমি জানি না, এটা আমার অজ্ঞতা হতে পারে। অথবা পাইলটের ককপিটটাকে উপরে উঠানোর ব্যবস্থা আছে কিনা, হয়তো থাকতে পারে, ককপিটটাকে পুরাটা উঠায় দিতে পারে, তখন ককপিটের যে টপ ক্যাবিনটা এটা উপরে উঠে যাবে, তখন এটা ওয়াকওয়ে হবে, প্যাসেজ হবে, হয়তো ওই প্যাসেজ দিয়েও নিতে পারেন, এটা আমি জানি না। তবে এখানে একটা ঝুঁকির কথাটা আমি বললাম, এই ঝুঁকিটা অবশ্যই মনে হয় যারা অভিজ্ঞ লোকেরা আছেন তারা সেটা দেখবেন। তাহলে কি আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পেলাম সরকার কোন he did not keep any stone unturned, যেটাকে আমরা বলি, উনি একটি পাথর কণাকেও উল্টায় দেখেছেন, যে এমন কোনো কিছুই উনি বাদ দেখা নাই। উনি আপ্রাণ চেষ্টা করেছেন, সরকার আপ্রাণ চেষ্টা করেছে, সরকারের মধ্যে থেকে কোনো রকম ভুল নাই। আমিও বলছি, সরকার দালালি করেই বলছি, যে অ্যাজ অন টুডে এবং আফটার 27 নভেম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রধান উপদেষ্টা হাসপাতালে যাওয়ার থেকে নিয়ে এখন পর্যন্ত যে ব্যবস্থাগুলো নিয়েছেন, বক্তব্যগুলো দিয়েছেন, যেভাবে প্রম্পটলি অ্যাকশন করেছেন, এটার জন্য আমি সরকারকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমানকে নিয়ে আসার জন্য তারা যে প্রচেষ্টা আছে, আমি পরে আসছি তার এই বিষয়টা নিয়ে। কাজে দেশমাতা খালেদা জিয়া সুচিকিৎসার জন্য যা কিছু করার দরকার বাংলাদেশে ওনারা করেছেন। ডাক্তার বিদেশ থেকে আনিয়েছেন, চায়নার থেকে আনিয়েছেন, অত্যন্ত উচ্চমানের বিশেষজ্ঞ আনিয়েছেন, যিনি আগেও দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসা করেছিলেন, আনিয়েছেন। অর্থাৎ দেশে চিকিৎসার কোনো ত্রুটি তারা করেন নাই। কিন্তু যে কোনো কারণে হোক, দেশমাতা খালেদা জিয়ার কোনো পজিটিভ অ্যাকশন তারা দেখতে পাচ্ছিল না, ফলে তারা এখন শেষমেশ ওনাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছে, সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বলে নাই। তারা কিন্তু এখনো বলছে পরিকল্পনা নিয়েছে, এবং কালকে ওনাকে 14 জন সহ কালকে এটা পাঠানোর ব্যবস্থা করবেন, কালকে শুক্রবার পাঠানোর ব্যবস্থা করবেন। শুক্রবারটাকে নিয়ে আমরা আগেও বলেছিলাম যে শুক্রবারে কিছু একটা হতে পারে, শুক্রবারে কালকে পাঠাবেন, সেই জন্য ওনারা পরিকল্পনা নিয়েছেন। আমি যেটা নিউজের যেটা দেখতেছি সেখানে দেখলাম যে রওনা হতে পারেন এবং পরিকল্পনা নিয়েছেন, অর্থাৎ সিদ্ধান্ত এখনো হয় নাই বলে আমরা বুঝতে পারি যে ওনাকে যে পাঠাবেন সে সিদ্ধান্ত হয় নাই। হয়তো এমনও হতে পারে যে পরিকল্পনা নিয়েছেন বলেই হয়তো বলতে পারেন যে আপনারা কাতার এয়ারকে রিকোয়েস্ট করতে পারেন, কাতারের আমিরকে, যে আপনি অনুগ্রহ করে পাঠিয়ে দেন, আমরা শেষ মুহূর্তেও যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমরা যেন আমাদের পাশে এই অ্যাম্বুলেন্সটি থাকে। এটা জানেন যে তেল খরচ হবে, এটা খুব নেগলিজেবল, এটা একটা সরকারের জন্য একটা কাতার থেকে একটা বিমান আসা এবং কাতার আবার ফেরত যাওয়া, এটা তেল খরচ, অপারেশন খরচ, এটা সরকারের জন্য কিছুই না। এটা যে কোনো একজন বিজনেসম্যান এটা ব্যয় বহন করতে পারে। কাজেই হয়তো কাতারের প্লেনটা আজকে রাত্রে চলেও আসতে পারে। আমরা অতীতও দেখেছি 111 সময় দেশমাতা খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য, সৌদি আরবে পাঠিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে সৌদি আরব থেকে এরকম একটা এয়ারক্রাফট বোয়িংকে ঢাকায় এনে 4-5 দিন রাখা হয়েছিল, 4-5 দিন রাখা হয়েছিল, এবং তখনও আমরা প্রতিবাদ করে ওনাকে আটকাইছি, যাইতে দেই নাই, রেখেছিলাম। যাই হোক, সেটা অতীত ইতিহাসে বলে লাভ নাই, নিজের কথা নিজে আর বলে লাভ নাই। এখন আমরা সেটা বলছি, অতীত আমরা দেখেছি যে বিদেশিরা এরকম প্লেন পাঠিয়ে দেয়, অনেকটা সরকারের অনুকূলে তারা সিদ্ধান্ত নেয়। তো এবার যেহেতু কাতার সরকারের অনুকূলে আছে, ফলে কাতার থেকে, কারণ সৌদি আরব এবার সরকারের অনুকূলে নাই, কাতার থেকে যেহেতু সরকার অনুকূলে আছে, সেজন্য কাতার সরকার, কাতারের আমির অত্যন্ত দয়া পরবশ হয়ে উনি একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছেন। আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে।
এবং কাতারের আমিরকে এবং কাতারবাসীকে সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ যে আপনারা আমাদের জন্য এই কাজটা করেছেন। হায়াত আল্লাহর হাতে, জন্ম যেমন আল্লাহর ইচ্ছে ছাড়া হবে, খুশি কথাটা ঠিক না, আল্লাহ যখন যাকে চাইবেন তাকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারেন এবং নিয়ে যাবেন। এটাই আমাদের শিক্ষা, আমরা কোরআন থেকে এটা শিক্ষা পেয়েছি। কাজেই দেশমাতা খালেদা জিয়া বেঁচে আছেন কিনা, কদিন থাকবেন, কবে ওনার ইন্তেকাল হবে, এটা সবকিছু নির্ভর করছে পরম করুণাময় আল্লাহ তাআলার উপরে। সেখানে আমাদের কারো কোনো হাত নাই। আমরা এটাকে অনেক হয়তো নাটক করতে পারি, অনেক কিছু এদিক সেদিক ঘুরাই দিতে পারি, কিন্তু যখন তার নির্ধারিত সময় আসবে তখন এটা সবই জানা যাবে। কাজে কালকে সরকার কালকে পর্যন্ত যে পরিকল্পনা নিয়েছে, এটার জন্য আমি ডক্টর ইউনূস সাহেবকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, যেহেতু এইগুলো আমার একটা ডিমান্ড ছিল। আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি বলেছি উনি কেন হাসপাতালে আসতেছেন, উনি আসলে কি হতো, উনি আসলে রাষ্ট্রটা কিভাবে ওনার পক্ষে কাজ করতো, এটাই তো প্রমাণ হলো। উনি আসার পরে দেখেন কিভাবে কত প্রম্পট অ্যাকশন হয়েছে। এখন কথায় কথা হেলিকপ্টার চলে যাচ্ছে, এবং সেনাবাহিনীও পুরা এখন বলতে পারবে যে এই সরকারের প্রতি আমরা পূর্ণ সহযোগিতা করেছি। দেশমাতা খালেদা জিয়ার জীবন রক্ষা করার জন্য সরকারের আহ্বানে আমরাও কোনো ত্রুটি করি নাই, আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আমি সেই জন্য সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাতে চাই, শুকরিয়া আদায় করতে চাই, এবং সেই সঙ্গে আগামী দিনে জনগণের পাশে উনারা থাকবেন সেটাও আমি প্রত্যাশা করতে চাই। এবার আসি তারেক রহমানের বিষয়টা। তারেক রহমানের বাধার ব্যাপারটা ভারত আমেরিকাকে অনর্থক দোষারোপ করো না ভাই। ভারত আমেরিকার এখানে কোনো হাত নাই, কোনো আগ্রহ নাই, কোনো রকম স্বার্থ নাই তারেক রহমান দেশে আসলো কি আসলো না। এটা তারেক রহমানের চরম ব্যর্থতা সিদ্ধান্ত নেওয়ার। তিনি সিদ্ধান্ত নিতে পারলেন না, এটা তারেক রহমানের রাজনৈতিক ব্যক্তিগত ব্যর্থতা। কারণ আপনারা অসন্তুষ্ট হবেন আমার প্রতি, এখানে অন্য কোনো সমস্যা নাই, সম্পূর্ণ সমস্যাটা ওনার ব্যক্তিগত। উনি ব্যক্তিগতভাবে উনি ঝুঁকি নিতে চাইলেন না, ঝুঁকি নিলেন না, উনি কোনো অবস্থাতেই উনি বাংলাদেশে আসার ঝুঁকি নিচ্ছেন না। কিন্তু সরকার যেহেতু ওনার অনুকূলে আছে, সরকারের সঙ্গে বন্ধুত্ব আছে, সেই জন্য ওনার অনুরোধে হয়তো সরকার দেশমাতা খালেদা জিয়াকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে কোথায় চিকিৎসা হবে, কোন হাসপাতালে ভর্তি করবে, এটা কিন্তু আমরা এখনো জানি না। আবার সেখানে ওনাকে সেরকম কাতারে লন্ডনে এয়ারপোর্টে এরকম স্পেশাল ব্যবস্থা করে নামানো হবে কিনা এটাও আমরা জানি না। তবে তারেক রহমান সাহেব, সরি আঙ্কেল, ইউ লস্ট দ্য ব্যাটল, আপনি হেরে গেলেন। তারেক রহমান সাহেব, আপনি প্রচন্ড ভাবে হেরে গেলেন। পিতার হাতে গড়া দলটাকে আপনি অভিভাবকহীন করে দিলেন। আমি জানি রিমোট কন্ট্রোল থেকে আপনি দলটাকে চালাতে পারবেন, আমি জানি আপনার এই স্কাইপির মাধ্যমে দলটাকে চালাতে পারবেন, কিন্তু দলটাকে জনগণ আর বিশ্বাস করবে না। এই দলটার প্রতি জনগণ আর আস্থা রাখবে না। তারা জানে যে তারেক রহমান সাহেব দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে জীবন দিতে পারে না, যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়তে পারে না। সেই তারেক রহমানের দলের পিছনে মানুষ আর কেউ থাকবে না। আজ থেকে আমি আমার দায়ভার থেকে মুক্ত হয়ে গেলাম। আমি জেনারেল জিয়ার অধীনে চাকরি করেছি, রাজনীতি করেছি বলবো না, চাকরি করেছি। তার প্রতি যারা লয়াল সোলজার ছিল, আমি বিনীতভাবে দাবি করতে পারি আমি ওনাদের এই লয়াল সোলজারদের মধ্যে একজন ক্ষুদ্র সোলজার ছিলাম, অতি ক্ষুদ্র সোলজার। 7 নভেম্বরে আমি মাত্র ক্যাপ্টেন ছিলাম। এই যে মিরপুর স্টাফ কলেজ এত বড়, সেই ক্যান্টনমেন্টে এখানে জিআরবির 3টা ব্যাটালিয়ন ছিল, এবং সেই 3টা ব্যাটালিয়ন সহ সিগন্যালস একটা নতুন ব্যাটালিয়ন রেজ করেছিল। আমি সেখানে একটা 6 তলা বিল্ডিং এ বসে আমি এই 7 নভেম্বরের যত সহযোগিতা করার দরকার, গাড়ি পাঠানোর দরকার, অস্ত্র পাঠানোর দরকার, রাত্রিবেলা অংশগ্রহণ করার ব্যাপার, সেটা হলো আমার ক্ষুদ্র প্রচেষ্টা তখন ছিল। সেদিন থেকে আমি দেশমাতা উনি জনাব জিয়ার সঙ্গে আমি আছি। এরও আগে জনাব জিয়া যখন ডিসিএস ডিপটি চিফ অফ স্টাফ, আমি তখন আর্মি হেড করে চাকরি করতাম, ডাইরেক্টলি ওনার মিলিটারি সেক্রেটারি এর মাধ্যমে
বিভিন্ন সেক্রেটারি ব্রাঞ্চের মাধ্যমে ওনার কাছে আমার প্রায় যেতে হতো, অফিসারদের ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে, অফিসারদের পোস্টিং নিয়ে ওনার একটা দস্তখতের প্রয়োজন পড়তো। আমি বহুদিন ওনার কাছে গেছি, ওনার ছেলের উদ্দেশ্যে গর্ব করে আমি যে জিয়া রহমান সাহেবের সামনে যেতে পেরেছি, এটা ছিল আমার জীবনে অ্যাচিভমেন্ট, এটা ছিল আমার জীবনে অর্জন, এটা ছিল আমার জীবনের গৌরব। আমি সেই গৌরবের জন্য জেনারেল জিয়া রাজনীতি দলে অংশগ্রহণ করেছি। আমি রিটায়ার্ড করার পরে 6 মাসের মাথায় আমি দলে অংশগ্রহণ করেছি। 91 নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। আল্লাহর অশেষ রহমতে আমি সেই দল থেকে মনোনীত হয়েছি, নির্বাচিত হয়েছি। সেদিন থেকে দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে আমি আছি। একটা দিনের জন্য, এক মুহূর্তের জন্য ওনার পথ ছাড়ি নাই। অনেকে হয়তো বলবেন যে আমি ওনার কথা শুনি নাই, আসলে এই কথাটা সঠিক না। আমি অনেক কথা বলেছি যার একটাও ওনাকে উষ্মা প্রকাশ করে নাই, কিন্তু ওনাকে অন্যেরা লাগিয়েছে। আমার বিরুদ্ধে অনেক লোক ছিল, অনেক লোক চেষ্টা করেছে আমাকে ফাঁসানোর জন্য, এমনকি সংসদ থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু দেশমাতা খালেদা জিয়ার কারণে কেউ পারে নাই। আমাকে যে বারবার বহিষ্কার হয়েছে, প্রতিবারই বলছে যে আমি তোমাকে কি করব, পুরা স্থায়ী কমিটি তোমার বিরুদ্ধে বহিষ্কার দিতে বলে, আমি তোমাকে দিচ্ছি, বহিষ্কার করছি, যাও তুমি কাজ করো, যাও, বহিষ্কার আছে, আবার সময় আসলে এই বহিষ্কার দেখবো না। আমি উনি তো বলে নাই আমার পার্টিতে আইসো না, অফিসে আইসো না, আমার সঙ্গে দেখা করো না, আমি তো বহিষ্কার, উনি তো বলে নাই। কিন্তু তারেক রহমান সাহেব, আপনি আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল বলে একটা উদীয়মান ত্যাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নাসিরকে আপনি এক্সপেল করেছেন। ধিক তারেক রহমান সাহেব, ধিক আপনাকে, আমি ধিক জানাই আজকে এই মুহূর্তে আপনাকে। আর আজ থেকে আমার আর কোনো বাধ্যবাধকতা নাই, দেশমাতা খালেদা জিয়া নাই, জিয়া রহমান নাই, আমি তাদের বিএনপি করেছি, অন্য কারো বিএনপি করি নাই। আপনার বিএনপি আমি করব না, কিন্তু আপনাকে ধিক জানাচ্ছি। আপনি একটা নিরীহ ছেলেকে, নাসির নামটা লিখে রাখেন, তাকে আপনি এক্সপেল করেছেন কেন? সে আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল। আপনি অনেক, আমার কাছে কেউ আসলে সঙ্গে সঙ্গে আপনার চামচারা আপনাকে জানাইছে, আপনি বহিষ্কার করেছেন। বিশাল ক্ষমতাশালী ব্যক্তি, আপনি যাকে তাকে যখন তখন খুশি বহিষ্কার করে ফেলেন। তারেক রহমান সাহেব, গুড বাই টু ইউ, গুড বাই, ভেরি ভেরি গুড বাই। Politics in Bangladesh, Tariq Rahman has no chance. আপনার এই রাজনীতিতে বাংলাদেশে আর কোনো চান্স নাই, কোনো চান্স নাই। আমরা 15 বছর আগে আমরা যখন আলোচনা করেছি বিভিন্ন দেশের সঙ্গে, এই ভারতের সঙ্গে, আমেরিকার সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, ইউ কান্ট্রির সঙ্গে, এমনকি সৌদি অ্যাম্বাসেডারের সঙ্গে, তারা শুধু একটা কথাই বলতো, তোমরা কি উনার বাইরে কোন নেতা পাও না? এর বাইরে কি কোনো নেতা তোমাদের মধ্যে নাই? Why don't you try for it? Why don't you find out someone? তোমরা কেন চেষ্টা করো না? কাউকে নিয়ে আসো। এই ছেলেকে আমরা কি করে বানাবো যার ব্যক্তিগত এত চরিত্র তার নিচু, যে জীবনে প্রথম থেকে চাঁদাবাজ হিসাবে পরিচিত হয়ে গেছে গা, বিরোধী দলের মানে আসার আগেই প্রথম সরকারের আমলে প্রথম যে ব্যক্তিটি দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত হয়েছে, আনফরচুনেটলি দ্যাট ওয়াজ তারেক রহমান। কাজে এটা দুর্ভাগ্যজনক। আচ্ছা তারেক রহমান সাহেব, আপনি আমাকে বহিষ্কার করেছেন, শুধু বহিষ্কার করেন নাই, আপনি আমার আদর্শ কেড়ে নিতে চেয়েছেন, আপনি আমাকে দলের লোকের সঙ্গে মিশতে দিতে চান নাই। আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম, আমি কথা বলবো। আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে, আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে, আপনি জানেন আমি লিখিতভাবে আপনাকে কি রিপোর্ট দিয়েছিলাম যে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। আমি সেই মেজর আক্তার, যে আপনার বিরুদ্ধে আপনার কাছে লিখিত 3 পৃষ্ঠা রিপোর্ট দিয়েছিলাম, মনে আছে তারেক রহমান সাহেব? নিশ্চয়ই মনে থাকার কথা। আপনি উত্তরে খালি বলেছিলেন, আঙ্কেল এগুলা মানুষে বলবেই, এগুলো নিয়ে আপনি মাথা কামড়ান না। বুঝতে পারছেন? ভুলে যান না। আজকে তারেক রহমান সাহেব আপনি ভারতকে বাধা দিচ্ছেন, আমেরিকাকে বাধা দিচ্ছেন, একবার নিচের দিকে তাকাচ্ছেন, নিজের দিকে তাকাচ্ছেন?
আপনি এত বড় নিষ্ঠুর যে দেশমাতার খালেদা জিয়ার প্রতি আপনার কোন সম্মান নাই, তার কোনো আত্মমর্যাদা নাই। আরে মানুষ তো মারা যাবে, এমনি মারা যাবে, কেন আপনি বলছেন না ওনার ভেন্টিলেটর খুলে নেওয়া হোক? আপনি তো সন্তান, এই অধিকারটা আপনার, আর কারো অধিকার নাই। আর কারো কথায় ডাক্তার কোনোদিন ভেন্টিলেটর খুলতে পারবে না, তাহলে তারা মার্ডার কেসের আসামি হয়ে যাবে। যে ভেন্টিলেটর পড়ানো হয়েছে দেশমাতা খালেদা জিয়ার নাকে মুখে, সেই ভেন্টিলেটর খোলার ক্ষমতা আর কারো নাই, একমাত্র নিকট আত্মীয় বা পুত্র সন্তান ছাড়া বা কন্যা সন্তান ছাড়া। কিন্তু উনার তো আপনি ছাড়া আর কেউ নাই, একমাত্র আপনি পুত্র সন্তান জনাব তারেক রহমান। আমি দেখেছি বি চৌধুরীর বেলায়, উনি মৃত্যুর শেষ 7 দিন বলেছে আমাকে চিকিৎসা করাবা না, কোনো ইনশান দিবা না, কোনো স্যালাইন দিবা না। তোমরা আমাকে, আমি আস্তে আস্তে কমার দিকে চলে যাচ্ছি, আমি যে কোনো সময় কমায় চলে যাব, আমাকে তোমরা হাসপাতালে নিবা না, আমাকে তোমরা কোনো ওষুধ দিবা না, কোনো স্যালাইন দিবা না, পারলে আমার পাশে কোরআন তেলাওয়াত করো বা রবীন্দ্রসঙ্গীত শোনায়ও, কিন্তু আমাকে তোমরা ডাক্তার দেখায়ও না, আর ইঞ্জেকশন দিও না, আমার কাছে স্যালাইন পুশ করো না, কারণ তোমরা আমাকে বাঁচায় রাখতে পারবে না। আমি যে কোনো সময় কমায় চলে যেতে পারি, আমার জীবনের, এটা আমার কথা না, বি চৌধুরী ফ্যামিলিকে জিজ্ঞাসা করেন, তাদের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন। বি চৌধুরীর মতো একটা মানুষ এরকম ব্রেভলি মারা যেতে পারে, সাহসের সঙ্গে মারা যেতে পারে। আজকে দেশমাতা খালেদা জিয়াকে আপনি সেই ব্রেভনেসটা দেখাতে দিলেন না, সেই সাহসটা দেখা দিলেন না, ওনাকে বলতে দিলেন না তোমরা আমার চিকিৎসা বন্ধ করো, আমার ছেলে আছে, আমার আশা আছে, আমার ছেলে রাজনীতি করবে, দেশ দেখবে, সব দেখবে, আমাকে যেতে দাও। কিন্তু আপনি সেইটাও তাকে ওনাকে দেন নাই, সেইটুকু আপনার করতে দেন নাই মিস্টার তারেক রহমান। আপনি বিএনপির দুর্দণ্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন স্থায়ী কমিটির সদস্য নাই, আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন বিএনপির নেতা নাই। আপনি কতগুলো চাটুকার, কতগুলো স্যাডিস্ট, কতগুলো হোমো নিয়ে আপনি চলেন, যারা সবগুলো স্যাডিস্ট, যারা সবগুলা হোমোসাইকোলজিতে বিশ্বাস করে, তাদেরকে নিয়ে আপনি চলেন। আজকের এই দুর্দিনে বলছি এগুলা, দেশমাতা খালেদা জিয়া থাকা অবস্থায় বলছি এই জন্য যে মৃত্যুর পরে তো বলতে পারবো না, বাট মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে আমি আপনাকে আমার অন্যতম প্রতিপক্ষ হিসাবে, আমি আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাবো, আমি দাঁড়াবো, তার বাংলাদেশের ঘরে ঘরে যাব যে বিএনপি থেকে ধ্বংস করার পিছনে কে আছে। কি সুন্দর সরকারকে ফুরফুরা শুরু করে দিলেন, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছিল, নির্বাচনটা হয়ে যাবে, দেশমাতা খালেদা জিয়া মারা গেলে সারা বাংলাদেশে বিএনপির পকেটে জোয়ার তৈরি হতো। আজকে আপনি এই 7 দিনের নাটক করে আপনি সরকারকে এমন একটা অবস্থা দিলেন, সরকার এখন ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন মনে করবে না। সরকার এখন ফেব্রুয়ারিতে প্রয়োজন মনে করবে না। এখন এই সরকার জামাত ইসলামের নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে থাকবে এবং তারাই দেশ চালাবে, এবং তারা সুপ্রিম কোর্টে বৈধতা পেয়ে গেছে। এখন নির্বাচনে দেওয়ার কোনো কারণ নাই, তারা ডিক্লেয়ার করে দিবে নো ইলেকশন টিল উই আর ইন পাওয়ার। আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন আর নির্বাচনের দরকার নাই। এই সুযোগটা কিন্তু আজকে এই সরকার পেয়ে গেল, এবং এই সরকারকে আর্মি সহযোগিতা করবে, পুলিশ সহযোগিতা করবে, সকল লোক জানবে যে এই সরকার একটা স্থায়ী সরকার। যখনই মানুষ জেনে যাবে এই সরকারটা 3 বছর বা 5 বছরের জন্য স্থায়ী হয়ে গেছে, নির্বাচিত সরকারের কথা কেউ বলবে না, কোনো প্রয়োজন নাই। সবাই বলবে যে নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল প্রস্তুত না, এবং সকল রাজনৈতিক দলে বলবে আমাদের নির্বাচন দরকার নাই, আপনি যে কদিন পারেন দেশ শান্ত করেন। এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, এই স্যাডিস্ট, এই হোমো, এই সমস্ত গুলাকে আপনি দূর করেন, এগুলাকে আপনি শাসন করেন, এগুলাকে আপনি নিশ্চিত করে পরিষ্কার করেন, দেশটাকে ক্লিন করেন। নতুন করে আমরা আর করতে চাই না অন্তর্বর্তী সরকার থাকুক 5 বছর। আমিও মনে করি এখন অন্তর্বর্তী সরকার 5 বছর থাকা উচিত। যদি হ্যাডম থাকে তারা নির্বাচন আদায় করেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। যদি বিএনপির হ্যাডম থাকে, যে হ্যাডম আগে দেখাইছিলেন, এই হ্যাডম যদি থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করায় আন দেখি, তাহলে বুঝবো যে হ্যাঁ। তবে এটা ঠিক, এই সরকার আবার ঝুঁকি একটা নিবে কি নিবে না
সেটা সরকার চিন্তা করবে। তারেক রহমান সাহেবের কাছে বলতে চাই, যেহেতু ডক্টর ইউনূস কমিট করেছে, ওনারা হয়তো আগামী 2, 3, 5 বছর ক্ষমতায় থাকার স্বাস্থ্যগত অবস্থা থাকবে কিনা জানি না। তিনি হয়তো যদি জনগণের প্রতি, দেশের প্রতি দরদ থাকে, তাহলে উনিও হয়তো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঠিক রাখতে পারেন। এটা নির্ভর করছে সম্পূর্ণ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের ইচ্ছার উপরে। কিন্তু কোন রাজনৈতিক চাপে এখন আর নির্বাচন হবে না। এখন নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই, বা সে নির্বাচনটা যদি হয় সেটা হবে গ্রেটনেস অফ ডক্টর ইউনূস। ওনার মহানুভবতা, ওনার উদারতা, গণতন্ত্রের প্রতি ওনার শ্রদ্ধাবোধ, দেশের জনগণের প্রতি ওনার কমিটমেন্ট, এইগুলাই নির্ভর করবে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে কি হবে না। কোন রাজনৈতিক দলের চাপে আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর আগামী নির্বাচনে বিএনপির আসার অবস্থা কতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি। যেখানেই কান পাতি, যেখানেই মানুষের কথা বলি, স্যার জামাত চলে আসবে, স্যার ভাই জামাত চলে আসবে। আক্তার, তোমরা জানো না তোমরা কি করতেছো, জামাত কিন্তু অনেক দূর আগায় গেছে। এটা আজকে জনশ্রুতি হয়ে গেছে, গণমানুষের মধ্যে সে কথা হচ্ছে। জামাত আজকে রিফর্ম করতেছে, পরিবর্তন করতেছে। তারা 8টি ইসলামিক দল নিয়ে তারা একটি মধ্যপন্থী ইসলামিক দল হওয়ার চেষ্টা করছে। তারা এখানে ফান্ডামেন্টালস দিয়ে সরাইয়া দিচ্ছে। তারা এখন আর জঙ্গি রূপ ধারণ করছে না। তারা এখন মাঠে ময়দানে জনগণের সামনে রাজনৈতিক ভাষায় বক্তব্য দিচ্ছেন। এখন তারা ক্যাডার পলিটিক্স না, এখন তারা সাংগঠনিক পলিটিক্স করার চেষ্টা করছেন। ওনারা 8 দলীয় ঐক্য জোট করে তৈরি করে ওনারা জনগণের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। ওনারা সবার সঙ্গে আসন শেয়ার করছেন, কোনো লোভ দেখাচ্ছেন না, অন্যের উপর চাপ দিচ্ছেন না, এইটা দিব ওইটা দিব না, এটা রাখবো ওইটা রাখবো না। তারা অনেক বেশি উদার, অনেক বেশি মানবিক, অনেক বেশি সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত, ব্যবসায়ী প্রতিষ্ঠিত, শিক্ষা দীক্ষায় তারা অনেক উচ্চমানের। জামাতের প্রথম সারির অন্তত 5000 নেতা আছে, যারা বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মধ্যে অন্যতম। যদি পাশে 5500 ধনী ধরা হয় বাংলাদেশের টপ র্যাঙ্কিং, তার মধ্যে 5000 হবে জামাতের। যদি আপনি 5500 শিক্ষিত, উচ্চ শিক্ষিত লোক ধরেন, তাহলে হয়তো প্রথম 4 থেকে 5000 হবে এই জামাতের শিক্ষিত লোক, উচ্চ শিক্ষিত লোক। ডাক্তার বলেন, লয়ার বলেন। দেখেন জামাতের লয়াররা সংসদে, উচ্চ আদালতে কিভাবে কথা বলছে এখন, কত প্রাঞ্জল ভাষায়, কত বলিষ্ঠ ভাবে বক্তব্য দিচ্ছেন। প্রতিদিন তাদের কথা দেখেন, আর বিএনপির লয়ারদের কথা মেও 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 করে লয়াররা বলে। আর জামাতের আইনবিদরা কি শক্তিশালী ভাবে কথা বলে, তার টোনটা কি, টোনই তো বুঝতে পারেন একটা মানুষের মনোবল কতটুকু শক্ত, আপনি দেখেন। আর সেখানে বিএনপি যে নেতারা কথা বলে, উকিলটা কথা বলে, দেখেন। কাজেই পুনিয়া, তুমি আমাকে 25 মিনিট বলেছিল, 31 মিনিট হয়ে গেছে। তুমি কোথায় যাবে ট্রাই করি। তবে আমি বলতে চাই পরিশেষে বলতে চাই, আগামী শুক্রবার সকালবেলা হয়তো দেশমাতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন। চড়ে কোথায় যাবেন আমি জানি না, তবে উনি কালকে সকালে হেলিকপ্টারে চড়বেন। এটা প্রায় সত্যের পথে। আমি সম্ভাবনার কথা বলছি, সম্ভাবনা কোনো গুজব নয়, সম্ভাবনা কোনো মিথ্যা জিনিস নয়। আজকে যদি কেউ সম্ভাবনার কথা বলে সেটা গুজব না। এই যে একটা মুর্তজা সাহেব বলে একজন লোক আছে, যে ওয়াশিংটনে আছেন, উনি প্রেস অ্যাটাচি, উনি নিজেকে প্রেস মিনিস্টার বলেন, কিন্তু আবার উনি বলেন উনি সিনিয়র সেক্রেটারির স্কেলের। সিনিয়র সেক্রেটারি স্কেল হইলে তাহলে রাষ্ট্রদূত কোন স্কেলের? রাষ্ট্রদূত নিজেই তো সচিব, সিনিয়র সচিব না। সেখানে কি করে তার চেয়ে সিনিয়র তার প্রেস অ্যাটাচি থাকে? এগুলো বলে বেড়ায়, আবার নিজে চিঠিও দেয়, শুনছি, দরখাস্ত পাঠায়, আবার বলে আমাদেরকে আবার হুমকিও দেয়, হামকিও দেয়, বুঝছেন না?
এবং সরকারকে নির্দেশ দেয় আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়। বেচারা কি বলে আমাদের পান্না 3 মাস জেল খাটছে, আমার সঙ্গে একটা ইন্টারভিউ করলো, আমি কালকে কথা বললাম পরশুদিন, ওটা 5 লক্ষ ছাড়াই গেছে, 5 লক্ষর বেশি মানুষ দেখছে, আমরা গত রাত্রে 12টা পর্যন্ত দেখেছি। এটা আজকে নাই, অনলাইনে নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনারা বলছেন যে কোনো বাধা দিবেন না, কাউকে কোনো কিছু বলতে বাধা দিবেন না, তাহলে পান্নার এই প্রোগ্রামটা ইউটিউবে নাই কেন? কার নির্দেশে কেন পান্না আজকে বাধ্য হয়েছে? পান্নার ফ্যামিলি তাকে বলতেছে তোমার এত রিস্ক নেওয়ার দরকার নাই, একবার তো জেল খাটছো, আর খাটার দরকার নাই। এর সকল দায়ভার আমি নিয়েছি। আমি বলছি পান্না অনুষ্ঠান করেছে, প্রশ্ন করেছে, জবাব দিয়েছি আমি, এর দায়ভার আমার দায়ভার। আমি তো এবার অ্যারেস্ট হবো না। আমাকে অ্যারেস্ট করতে আসলে মারামারি করবো যাতে আমি গুলি খাই, সো দ্যাট আই এম ফিনিশড। উকিলের টাকা খাওয়াবো না। আমাকে যদি কেউ পুলিশ বা কেউ গ্রেফতার করতে আসে, আমি তার সঙ্গে মারামারি করব, গুলাগুলির মতো ব্যবস্থা করব যাতে তারা আমাকে গুলি করে মেরে ফেলে। আমি তো গ্রেফতার বরণ করব না। আমি বলে দিচ্ছি আপনাকে, আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের চোখ রাঙায়েন না, আমাদের দিকে চোখ রাঙায় কথা বলেন না, চোখ খুলে ফেলবো। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ, আমি যা বলি আপনাদের কাছে আমার বিবেক থেকে বলি, কোনো আশা নিয়ে বলি না, কোনো লোভের জন্য বলি না, কোনো লাভের জন্য বলি না। আজকে মুর্তজার মতো বেটা আমাকে বলে লেখে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েন না, সেজন্য সরকারের বড় বাহাদুর। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করব, কেন মুর্তজা এই কথা বললো? আপনি প্রেস সেক্রেটারি কি করে আমাকে থ্রেট করলো? কেন পান্নাকে থ্রেট করলো? আমরা কি অপরাধ করেছি? আমরা কি গুজব ছড়াইছি? আমরা কি মিথ্যা কথা বলেছি? আমরা সম্ভাবনার কথা বলেছি। সম্ভাবনা কখনো মিথ্যা হয় না, সম্ভাবনা কখনো গুজব হয় না। গুজব হইতে হলে তার অরিজিনালটা থাকে না, কে কথাটা বলছে তার থাকে না। আমি তো নিজের কণ্ঠে বলেছি, এই টেলিভিশনের সামনে, এই ইউটিউবের সামনে আমি বলেছি, তাহলে সেটা গুজব হবে কেন? সেটা মিথ্যা হবে কেন? আমি সম্ভাবনার কথা বলেছি। আমি কি বলতে পারি না ডক্টর ইউনূস আরো 100 বছর বেঁচে থাকবেন? এটা কি মিথ্যা হবে? এটা কি গুজব হবে? এটা আমার সম্ভাবনার কথা বলছি। আমি কি বলতে পারি না যে আল্লাহ মুর্তজার উপরে গজব নাযিল করবে? এটা কি মিথ্যা হবে? এটা কি গুজব হবে? এটা আমার কামনা হতে পারে, এটা আমার আকাঙ্ক্ষা হইতে পারে, কিন্তু আমি চাই না মুর্তজার উপর কোন রকম দুর্যোগ নেমে আসুক। কিন্তু আমরা অনেক কথা বলতে পারি, অনেক কথা বলতে চাই, কিন্তু তুমি সরকারি চাকরি করো, প্রেস অ্যাটাচি, তুমি তো সাংবাদিক না, তুমি এখন প্রেস অ্যাটাচি, প্রেস মিনিস্টারই বলো আর প্রেস প্রধান প্রাইম মিনিস্টারই বলো, তোমার তো যা ইচ্ছা তা তোমার ভেরিফাইড ফেসবুকে লিখতে পারো না, অন্যকে উদ্দেশ্য করে বলতে পারো না, তুমি তোমার মতামত দিতে পারো, কিন্তু কারো ব্যক্তির নাম নিয়ে কথা বলতে পারো না। একজন সরকারি কর্মচারী তুমি, মাইন্ডেড, এটা মনে রেখো তুমি ভাই। এত বড় সাংবাদিকও দেখাও না, আমাদেরকে এত ভয় দেখাও না। আমি তো আজকে স্পষ্ট বলে দিলাম, জানাই দিলাম, আমাকে অ্যারেস্ট করতে আসেন, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে আসেন। I'll fight till I die, কিন্তু অ্যারেস্ট হবো না, আদালতে যাব না, কাঠগড়ায় গিয়ে আমি দাঁড়াবো না। আমি মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াবো না। আজকে নতুন যুদ্ধ আমাদের শুরু, নতুন ফ্রন্ট আজকে থেকে খুলে গেল। দেশমাতা নাই, যে শহীদ জিয়া নাই, আমার কোনো দায়িত্ব নাই, আমার দায়ভার, আমি মুক্ত হয়ে গেলাম। আজ থেকে আমি স্বাধীনভাবে আমার রাজনীতি করব, দেশ নিয়ে ভাববো, জনগণকে নিয়ে ভাববো, দেশ ও জনগণের কল্যাণে কাজ করব। তাতে যদি আমার মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া, কারণ মৃত্যুর জন্যই তো পৃথিবীতে আমি আসছি। কবে আল্লাহর কাছে ফিরে যাব সেই জন্য অধীর হয়ে আছি আমি আল্লাহর কাছে কবে ফিরে যাব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনর্থক এই সরকারকে আর কেউ
কলঙ্কিত করেন না। এই সরকার আজ পর্যন্ত যে ব্যবস্থা নিয়েছে 27 তারিখের পর থেকে আজ অবধি 2024 সনের 4 ডিসেম্বর পর্যন্ত যে ব্যবস্থা নিয়েছে, দুপুর 2টা 48 মিনিট পর্যন্ত তারা দারুণ ব্যবস্থা নিয়েছে। আমরা কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। কাজেই আজকে আমি এই প্রধান উপদেষ্টা মহোদয়কে অভিনন্দন জানিয়ে, তার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়ে, শুকরিয়া জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।